গঙ্গাসাগর থেকে গোমুখ ট্রিপের প্রথম 3টে এপিসোডে গঙ্গাসাগর থেকে লখনৌ ঋষিকেশ হয়ে হার্শিল এসে পৌঁছানোর জার্নি তোমরা দেখেছো। আর আজকের চতুর্থ এপিসোড আমি শুরু করছি হার্শিল থেকে। হার্শিল ভ্যালির সৌন্দর্য তো এই ব্লগে থাকছেই, তার সাথে সাথে আমরা যেতে চলেছি উত্তরাখণ্ডের লাদাখ বলে পরিচিত নেলং ভ্যালিতে। আর ব্লগের শেষে থাকছে প্রায় 150 বছর আগে পাঠানদের তৈরি গার্তাঙ্গালি, যা পুরনো সিল্ক রোড ট্রেড রুটেরই অংশ। চলো তাহলে আস্তে আস্তে শুরু করা যাক আজকের ব্লগ হার্শিল থেকে। সো গুড মর্নিং ফ্রম হার্শিল। উত্তরাখণ্ডে খুব সুন্দর একটা লোকেশন। ব্রেকফাস্ট অলরেডি সার্ভ হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে বাটার মাখানো রুটি আর তার সাথে ডিমের অমলেট। তোমরা জানো আমার গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী গোমুখের একটা সিরিজ চলছে, আর এই সিরিজে গতকালই আমি হার্শিল এসে পৌঁছেছিলাম। ঋষিকেশ থেকে বেরিয়ে হিনা বলে একটা জায়গায় প্রথম দিন স্টে করেছিলাম উত্তরকাশী আশেপাশে, তারপরে হিনা থেকে একদম ডাইরেক্ট হার্শিল এসে পৌঁছেছি। আজকের দিন এবং আগামীকাল দুদিন মিলিয়ে আমি হার্শিলের বিভিন্ন লোকেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হার্শিল যে কতটা সুন্দর, হার্শিলে যদি তোমরা আসো, তোমরা যদি এখানে স্টে করো, আশেপাশে কোন কোন জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। হার্শিল এক্সপ্লোর করার পর শুরু হবে আমার গঙ্গোত্রীর দিকে জার্নি। এখান থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স 30-35 কিলোমিটার মতো হবে। গঙ্গোত্রী অবধি আমি বাইক নিয়ে যেতে পারবো। তারপরে গঙ্গোত্রী থেকে শুরু করব আমার ট্রেক গোমুখের উদ্দেশ্যে। এই যে লোকেশন, এই যে হোটেল, এই হোটেলটা আমি সৌরভের থ্রুতে বুক করেছি। সৌরভ আমাদের কলকাতাতেই থাকে। সৌরভ মানে কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালি সৌরভের কথা ভেবো না, এটা অন্য সৌরভ। সৌরভের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ও এইসব এরিয়াতে ওর প্রপার্টি রয়েছে বেশ কিছু, তার সাথে কাজ টাজও করে। ট্যুরিস্ট যারা আসে তাদের সমস্ত কিছু অর্গানাইজ করা থেকে শুরু করে প্রপার্টি বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু সৌরভই করে। তো সৌরভের থ্রুতে করেছি। তো তোমরা যদি আসো এই রুটে, তো বুকিং যদি করতে চাও তাহলে সৌরভের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখলাম। এই নিচে এখানে আমি বাইক পার্ক করেছিলাম, আর ঠিক এখানেই রয়েছে আমার রুম, আর এই হচ্ছে আমাদের স্টে। আর ঠিক অপোজিট সাইডে এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে। ক্যাফেটেরিয়াতে এখন আমি যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে একটা বিরাট বড় ক্যাফেটেরিয়া বলতে পারো। এখানে আমি এখন একটুখানি বসবো, একটু এনজয় করবো। আর এই হচ্ছে হার্শিল ভিলেজটা পুরো এরকম। আর ভাগীরথী নদী ঠিক এই পাশ থেকে নিচের দিকে চলে গেছে। কফিতে চুমুক দিয়ে সামনে ভিউয়ের মজা নিচ্ছি। 3 কিলোমিটার আগে একটা গ্রাম রয়েছে, নাম হচ্ছে মুকবা। মুকবা ভিলেজটা খুব সুন্দর। তো মুকবা ভিলেজে একটা গঙ্গা মায়ের টেম্পল রয়েছে, মন্দির রয়েছে। তো 6 মাস কিন্তু গঙ্গোত্রী মা ওখানেই থাকে। তো আজকেই হচ্ছে সেই দিন। গঙ্গোত্রী টেম্পল বন্ধ হচ্ছে আর মা গঙ্গোত্রী মুকবার দিকে চলে আসছে। অলরেডি আজকে সকালবেলা 11টা নাগাদ কিন্তু বেরিয়ে গেছে গঙ্গোত্রী থেকে, আর মুকবার দিকে জার্নি করছে। এখন সবাই হেঁটে আসছে ডলি নিয়ে, মাতা গঙ্গার ডলি নিয়ে। যেমন কেদারনাথ বাবা 6 মাস থাকে কেদারনাথ মন্দিরে, আবার 6 মাস চলে আসে উখি মঠে নিচে। এখানেও কিন্তু গঙ্গোত্রীর ক্ষেত্রেও সেম, যেহেতু ওটা অনেক অল্টিটিউডে রয়েছে, ওখানে 6 মাস পুরো স্নোফল হয়। তো প্রবলেম ওখানে পুজো করা, রেগুলার বেসিসে পুজো করা, ওই ঠান্ডায় খুবই প্রবলেম। তো তাই জন্য 6 মাস আবার নিচের দিকে নিয়ে চলে আসে। হোটেল থেকে মোটামুটি ধরুন 1/2 কিলোমিটার মতো রাইড করে এসেছি। হার্শিল ঠিক আমার নিচে রয়েছে। ক্যামেরাটাকে যদি ঘোরাই আমি, এই সামনের দিকে ছিল নিচে আমাদের হোটেল হার্শিল ভিলেজ। আর এই হার্শিল ভিলেজ থেকে ভাগীরথী নদী উপত্যকার ভিউ। এখানে দেখতে পাচ্ছ পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। তার সাথে নিচটা যদি দেখাই, এই হচ্ছে ভাগীরথী উপত্যকার ভিউ। জাস্ট সেরকম একটা রাস্তা সামনের দিকে চলে গেছে, আর এই হচ্ছে ভিউ। গঙ্গা এরকম বেঁকে এখান থেকে গেছে, তো তাই জন্য এই জায়গাটা কিন্তু বেশ বড় একটা চর সৃষ্টি হয়েছে, বালির চর। এখানে চর রয়েছে, এখানটাও মাঝখানে চর রয়েছে। এই জায়গাটা পুরো বালির চর দেখাই যাচ্ছে। একটু জুম করি তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এই দেখো এরকম পুরো চর পড়ে রয়েছে। তারপরে গঙ্গা নদী আস্তে আস্তে এইদিকে বয়ে চলেছে নিচের দিকে।
হার্শিল থেকে 3 কিলোমিটার মতো রাইড করে আমি এসে পৌঁছে গেছি মুখবা গ্রামে। এই হচ্ছে মুখবা গ্রামের এন্ট্রান্সের আগে আমি জাস্ট বাইক দাঁড় করিয়ে ড্রোন শট নিচ্ছিলাম যাতে উপর থেকে মুখবা গ্রামটাকে আরও ভালোভাবে দেখা যায়। এখানেই রয়েছে গঙ্গোত্রী মন্দির, এই মুখবা মন্দির। শীতকালীন পুজো কিন্তু এখানেই হবে, মানে এখন 6 মাস মা গঙ্গোত্রী এই মুখবা গ্রামেই থাকবে। দারুণ সুন্দর একটা গ্রাম, উপর থেকে ড্রোন শটে আরও ভালোভাবে তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি। তার সাথে এখানকার পাহাড় পর্বত, গঙ্গা নদীর সবুজ কালার, গঙ্গা মানে ভাগীরথী নদীর সবুজ কালার, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুখপা গ্রামে। সেই ভিলেজটার সামনে চলে এসেছি, ধারালি ভিলেজ। আমি প্রথমে বুঝতে পারিনি এটাই ধারালি, যেখানে কিন্তু সে আফাত এসেছিল। पूरा स्लश, ये पूरा एकदम कीचड़ विचड़ वगैरह पूरा ये सब आ गया ऊपर से क्या? ये पूरा जितना आपको दिख रहा है, हाँ हाँ, ये पूरा ধারালি ভিলেজের ভিউটা অনেকটা এরকম। এই হচ্ছে সিচুয়েশন। এই রাইট সাইডে যে লাল ছাদের বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মন্দির। ওখানে অনেকে পুজো টুজো দিচ্ছিল, তাই জন্য অনেকেই বেঁচে গেছে। নাহলে বাকি এই সব জায়গায় পুরো আপেল বাগান টাগান ছিল, সমস্ত কিছু কাদার তলায়, সমস্ত কিছু কিচারে তলায় চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই উপর থেকে নেমে এসছে, এই যে দেখতে পাচ্ছ স্নোক্যাপ মাউন্টেন্স এখানে দেখা যাচ্ছে, একটু জুম করলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক এই উপর থেকে নেমে এসে এখান থেকে ঘুরে এসে এরকমভাবে পুরো ভাসিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে পাহাড়ে না যত্রতত্র কনস্ট্রাকশন হচ্ছে, বাঁধ তৈরি হচ্ছে নদীর উপর, বাড়ি ঘর হোটেল যেখানে সেখানে তৈরি হয়ে যাচ্ছে। তার সাথে আমরা নিজেরাও পাহাড়ে আসছি, পাহাড়কে অপরিচ্ছন্ন করছি, প্লাস্টিক পলিথিন ফেলছি, নোংরা করছি পাহাড়কে। আমরা মাঝে মাঝেই ভুলে যাই যে প্রকৃতি যদি ক্রুদ্ধ হয়ে যায়, প্রকৃতি যদি রুষ্ট হয়ে যায়, এক নিমেষে, এক সেকেন্ডে সমস্ত কিছু শেষ করে দিতে পারে। এটাই হচ্ছে ধারালি ভিলেজের সাথে। হার্শিল বাজার থেকে 1 কিলোমিটার মতো উপরের দিকে উঠে আসলেই বাগড়ি ভিলেজ পাওয়া যায়। এই যে আমার পেছনে রয়েছে বাগড়ি ভিলেজ, আর এই ভিলেজের বিশেষত্ব হচ্ছে এটা একদম আপেল বাগানের মধ্যে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো এগুলো সব আপেল গাছ। হার্শিলের আপেল কিন্তু এমনিতে পৃথিবী বিখ্যাত বলতে পারো, তবে কিছুদিন আগেই এই গাছে প্রচুর আপেল হয়তো ফলন হয়েছিল, কিন্তু এখন সব তুলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে হার্শিল আর এখানে হচ্ছে বাগড়ি, এই দুটোর মাঝখানে ঠিক একটা পিক রয়েছে। এই পিকটাকে বলছে লামা পিক। এখানে কিন্তু ছোট্ট একটা ট্রেক হয়, জাস্ট এখান থেকে ট্রেকটা শুরু হবে, এখান থেকে উপরের দিকে চড়ে উঠতে হবে। যাই হোক, আমি এখন লামা টপ যাচ্ছি না, আমি এই যে সামনে একটা দোকান দেখতে পেয়েছি, এখানে বাইক পার্ক করে মোমো খেতে ঢুকেছি। মোটামুটি বলতে পারো এটাই আজকে আমার লাঞ্চে আজকে রয়েছে ডিমের অমলেট আমি খুব খাচ্ছি লাস্ট 3-4 দিন ধরে। ডিমের অমলেট আর এই হচ্ছে ভেজ মোমো। এবার ভেজ মোমোটা টেস্ট করি। এটা কিন্তু বেশ ধোঁয়া ওঠা মোমো, গরম লাগছে, বেশ গরম। কামড়ানোর আগে একটু ভাবনা চিন্তা করে নিয়ে কামড়াতে হবে। খেতে খেতে আঙ্কেলদের জিজ্ঞেস করছিলাম যে আপেল বাগান সম্বন্ধে। আপেল বাগানে এখন হচ্ছে অটম চলছে, তো আস্তে আস্তে এখন কিছু মেডিসিন মারা হবে গাছে, তো তারপরে পুরো পাতা পুরো ঝরে পড়ে যাবে, তারপরে গাছের কাটিং হবে। ও মতলব पेड़ बड़ा हो जाएगा तो शेप छोटा हो जाएगा। ও उसको कटिंग करके छोटा छोटा पेड़, মানে গাছ যত ছোট হবে আপেলের সাইজ তত, মানে पेड़ जितना छोटा होगा एप्पल इतना बड़ा होगा। পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হার্শিল ডিলাইটের রেস্টুরেন্ট, মানে আমি যে হোটেলে রয়েছি তার নাম হচ্ছে হার্শিল ডিলাইট। এখান থেকে হচ্ছে এন্ট্রান্স, এই যে পেছনে বোর্ড দেখা যাচ্ছে। তো রেস্টুরেন্ট থেকে আমি মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছি, আর সকাল সকাল এখন আমি বেরোচ্ছি দুটো লোকেশন, হার্শিল থেকে দুটো লোকেশন এক্সপ্লোর করার জন্য। প্রথম লোকেশন হচ্ছে নেলং ভ্যালি। উত্তরাখণ্ডের এই পার্টে, মানে উত্তরকাশী ডিস্ট্রিক্টে একটা কোল্ড ডেজার্ট রয়েছে, মানে লাদাখ স্পিতির ফিল পাওয়া যাবে যেখানে। তো সেই কোল্ড ডেজার্ট হচ্ছে নেলং ভ্যালি। নেলং ভ্যালি যেতে গেলে কিন্তু গাড়িতেই যেতে হবে। তো আপাতত আমি হেঁটে যাচ্ছি মেন রোডে। এই উপরেই রয়েছে মেন রোডে আমার গাড়ি আসছে, আর গাড়ি করে আমি বেরিয়ে যাবো নেলং ভ্যালির দিকে। এটা হচ্ছে ভাগীরথী, নিচের দিকে চলে গেছে, সূর্যের আলোতে পুরো নদীর জল চকচক করছে। এই হচ্ছে মেন স্ট্রিম। দুটো মাত্র ব্যাগ নিয়েছি, একটা হচ্ছে হাইড্রেশন ব্যাগ, তোমরা দেখতে পাচ্ছ এই হাইড্রেশন ব্যাগে আমি ভর্তি জল নিয়ে নিয়েছি, কারণ যেদিকে যাচ্ছি ওদিকে কিন্তু দোকানপাট, জল টলের কী কন্ডিশন রয়েছে সেটা আমি এখন অবধি জানি না। তো যাই হোক, উপরে উঠবো, রাস্তায় ওয়েট করব, গাড়ি আসবে। গাড়ি হচ্ছে ঝালা থেকে বেরিয়েছে। ঝালা হচ্ছে এখান থেকে 7-8 কিলোমিটার পেছনের একটা গ্রাম, তো ওখান থেকেই আসছে গাড়িতে উঠে যাবো আর
এগিয়ে যাবো সামনের দিকে। নেলং ভ্যালির লোকেশন কিন্তু একদম ইন্ডিয়া তিবেট বর্ডারে, আর ওই বর্ডার এরিয়াতে বাইক অ্যালাউড নয়, যেতে গেলে কিন্তু পারমিশন করিয়ে গাড়ি নিয়ে তারপরে যেতে হয়। পারমিশন অলরেডি আমার হয়ে গেছে আর গাড়িও কিন্তু আসছে। সকাল 9:32 বাজে, খুব একটা ভালো টাইমে আমি কিন্তু আমার বোলেরোতে উঠে পড়েছি। গাড়িতে বেশ কয়েকজন রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। নেলং ভ্যালি ডিস্টেন্স হচ্ছে এখান দিয়ে 45 কিলোমিটার, একদম বর্ডার তক, বর্ডার আগে। তো আমরা এখন কিন্তু হার্শিল থেকে 20 কিলোমিটার গঙ্গোত্রী রুটেই যাবো, ধারালি টারালি ক্রস করে তারপরে লেফট সাইডে নিয়ে নেব। আরও ওখান থেকে 20-25 কিলোমিটার আমাদের নেলং ভ্যালির জন্য যেতে হবে। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এদের ধারালিতে যে আফাত এসেছিল, ওই আফাতেই কিন্তু এই রাস্তা পুরো ভেঙে গেছে। ইধার হেলিপ্যাড থা। সামনে যে ভিলেজটা আসছে এটাই কিন্তু ধারালি ভিলেজ। গতকাল আমরা ওই উপর থেকে দেখতে পেয়েছিলাম, ওই যে উপরে রয়েছে ওটাই হচ্ছে কিন্তু মুখবা ভিলেজ, ওই উপরে। আর এই হচ্ছে ধারালি, ওই উপর থেকে এসেছিল, এসে এই নিচের সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখানে কিন্তু কল্পকেদার মন্দির ছিল, যে মন্দিরটা পুরো একদম ফ্লাশ ফ্লাডে পুরো কাদার তলায় চলে গেছে। 50 মিটার নিচে দাব গিয়া না, এই যে সামনে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাড়ির মতো, ওখানেই ছিল মন্দির। রাস্তার উপরই পেছনে একটা গেট দেখতে পেলাম, ওই গেট দিয়ে কিন্তু গার্তাঙ্গালি ট্রেক হয়। তো আগে প্রথমে আমরা নিলং ভ্যালি যাবো, নিলং ভ্যালি ঘুরে তারপরে চলে আসবো গার্তাঙ্গালির রাস্তায়। নিলং 23 কিলোমিটার। হার্শিল থেকে গঙ্গোত্রী রুটে 15 কিলোমিটার আসার পরে ভৈরব ঘাটি বলে একটা জায়গা পাওয়া যাবে। ভৈরব ঘাটি থেকে লেফট টার্ন নিয়ে চলে যাচ্ছে নিলং ভ্যালির দিকে। আমরা অলরেডি কিন্তু নিলং ভ্যালির রাস্তায় ঢুকে পড়েছি, দেখো এদিকে হচ্ছে রাস্তা নিলং ভ্যালির। আর সোজা চলে যাচ্ছিল গঙ্গোত্রী, ওখানে আর্মি ক্যাম্প ছিল, ওই জন্য আমি সেরকমভাবে আর শ্যুট করিনি। নিলং ভ্যালি যেরকম তোমাদের বলছিলাম, এটা কিন্তু পারমিট নিয়েই আসতে হয়। আমার পারমিটের কি সিচুয়েশন রয়েছে সেটা ভাইয়ারাই জানে, আমি এখন আমার পারমিট হাতে পাইনি। অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ শুরু হয়ে গেছে নিলংয়ের দিকে ঢোকার সাথে সাথেই। আমরা ভৈরব ঘাটি থেকে লেফট টার্ন নিয়ে নেলং ভ্যালির ডিস্টেন্স দেখাচ্ছিল 23 কিলোমিটার, যেরকমটা তোমাদের বললাম। আর এখানে তিব্বত বর্ডার রয়েছে, এই রুটে একদম সোজা যদি যাওয়া যায় তাহলে তিব্বত অবধি চলে যাওয়া যায়। তিব্বতের ডিস্টেন্স প্রায় 70-80 কিলোমিটার হবে। তবে ওই অবধি যাওয়ার পারমিশন আমরা পাইনি, এমনি সিভিলিয়ানদের ওই অবধি যাওয়ার পারমিশন পাওয়া সম্ভব নয়। নিলং আমরা পৌঁছে গেছি, আর নিলংয়ে পৌঁছে জাস্ট চারপাশের ভিউটা একটু তোমাদের দেখাই। নিচের দিকটা আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে এদিকে আর্মি ক্যাম্প রয়েছে। জাস্ট এদিকে দেখো কীরকম সুন্দর লোকেশন। স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পাচ্ছ, পুরো রোদ পড়েছে পাহাড়ের চূড়ায়, আর পুরো রিফ্লেকশন হচ্ছে, রোদ পড়ে না পুরো রিফ্লেকশন হচ্ছে। এই হচ্ছে ভিউ। ये पूजा का चावल है क्या? आंटी जी এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গাড়ওয়ালি কালচার। মানে আন্টিজি পুরো চাল বের করলো প্লাস্টিক থেকে, আপেল ছিল, চাল ছিল, তো চাল বের করে সেই চালটা মাথার উপর দিয়ে ঘুরিয়ে তারপরে ছিটিয়ে দিল। আমাকেও করে দিয়েছে, কিন্তু যে ক্যামেরাটা ঘোরাচ্ছি না কারণ ওদিকে পুরো ক্যাম্প রয়েছে। আমি জাস্ট আমার ফেসই দেখাচ্ছি তোমাদের। এই যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম হচ্ছে নিলং। জাস্ট ভৈরব ঘাটি থেকে আমরা কিন্তু 23 কিলোমিটার জার্নি করে চলে এসেছি এখানে। এর আগে কিন্তু ট্যুরিস্টদের পারমিশন দেয় না। আর এই যে জায়গাটা, এটা কিন্তু গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে, বলতে পারো এটা রিজার্ভ ফরেস্ট। তো এর জন্য কিন্তু ফরেস্ট থেকে পারমিশন নিতে হয়, ফরেস্ট অফিস থেকে পারমিশন নিতে হয়। সিরিয়াসলি বলতে আমি জানিও না আমার পারমিশন কিরমভাবে করা হয়েছে। আমি জাস্ট কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের দিয়ে রাখছি ডেসক্রিপশনে। তোমরা যদি আসো এই রুটে তাহলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। সৌরভ রয়েছে, তার সাথে সুনীল ভাইয়া রয়েছে। সৌরভ হচ্ছে আমাদের কলকাতার ছেলে, বাঙালি ছেলে। তো সৌরভ রয়েছে, তার সাথে সুনীল ভাইয়া রয়েছে। ওরা কিন্তু পারমিশনের ব্যাপারে তোমাদের হেল্প করে দেবে। এই অবধি আসা পারমিশন আমরা পেয়েছি, তবে এর আগে যদি আমরা যেতে পারি সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যদি আর্মি আমাদের অ্যালাউ করে। আর্মির বড় অফিসার এখানে রয়েছে, উনি বলছেন যে ডিএম এর থেকে পারমিশন আনতে হবে। তো এই যে ভাইয়া যে আমাদের গাড়ি ড্রাইভ করছে, উনি কিন্তু এই রুটে কাজ করে, কনস্ট্রাকশনের কাজ চলে। তো উনি কিন্তু এদিকে যেতেই পারে, কিন্তু ওনার সাথে যেহেতু আমরা রয়েছি তো আমাদেরকে অ্যালাউ করবে নাকি সেটা একটু দেখার। ভাইয়া গিয়ে কথা বলে এসছে, আর আমাদের পারমিশনও কিন্তু হয়ে গেছে। আমরা সামনের দিকে এগোচ্ছি এখন জাদুংয়ের দিকে। জাদুং কিতনা দূর है इधर से? 10-12 किलोमीटर।
उधर तक टूरिस्ट को अलाउ नहीं करता ना টুরিস্ট যাতে পারমিশন লেগে লাদাখে যেরকম আমরা ল্যান্ডস্কেপ দেখতে পাই সেরকম কিন্তু ল্যান্ডস্কেপ শুরু হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে থেকেই যদিও শুরু হয়েছে আর এখন কিন্তু এইরকম সিন এই যে নিচে নদীটা রয়েছে এটা কিন্তু জাটগঙ্গা এটা ভৈরব ঘাটিতে গিয়ে মিশে যাচ্ছে আমাদের ভাগীরথী নদীর সাথে এই রুটে কিন্তু বাইক একদমই অ্যালাউড নয় তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে বাইক কিন্তু হার্সিলে রেখে তারপরে কিন্তু গাড়ি নিয়েই এসো ওই জাদুংয়ে আগে একটা ভিলেজ ছিল গ্রাম ছিল 1962-তে ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় জাদুংয়ের সমস্ত মানুষজন কিন্তু নিচে নেমে আসে হার্সিলের পাশে বাগড়ি যে ভিলেজ আমরা গতকাল ভিজিট করেছি মানে বাগড়িতে এসে সবাই বসবাস শুরু করে জাদুংকে ছেড়ে দিয়ে চলে আসে জাদুংয়ে এখন আর্মি ক্যাম্পই রয়েছে আইটিবিপি ওখানে ক্যাম্প করে থাকে মানুষজন নর্মাল সিভিলিয়ান কিন্তু ওখানে থাকে না সোনাম গয়া যত জাদুক ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি না এখানকার ল্যান্ডস্কেপ এখানকার সৌন্দর্য দেখে আমি জাস্ট হারিয়ে যাচ্ছি এই রুটটা অনেকটা আমার আরিয়ান ভ্যালি রুটের মতো লাগছে পাশ দিয়ে একদম রাইট সাইড দিয়ে জাটগঙ্গা নদী নিচের দিকে চলে যাচ্ছে আর তার সাথে এখানে এখন অটম সিজন এখানে না এখন অটম চলছে তো যেহেতু অটম চলছে ওই জন্য এখানকার গাছপালার পাতা টাতা সমস্ত কিছু কিন্তু অরেঞ্জ হয়ে গেছে হলুদ হয়ে গেছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এখানে তিব্বত থেকে যদি এই রুট দিয়ে ঢোকা যায় তাহলে এই গ্রামটা জাদুং গ্রামটা কিন্তু ইন্ডিয়ার প্রথম গ্রাম ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি জাদুঙ্গা ভিলেজের সামনের দিকের ভিউটা আগে তোমাদের দেখাই জাস্ট এই হচ্ছে ভিউ কিছুটা এরকম জাস্ট এখানে স্নোক্যাপ পুরো স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে যদি জুম করি আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসে পৌঁছেছি এই জাদুং ভিলেজে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জাদুঙ্গা ভিলেজ আর এখানে কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা হোমস্টে তৈরি হচ্ছে কিছুদিন পরে এটা কিন্তু পুরো ট্যুরিস্ট স্পট হয়ে যাবে একদম বর্ডার এরিয়াতে যেসব ভিলেজগুলো এখন রয়েছে ইন্ডিয়ান আর্মি কিন্তু সেই সব রুটগুলো ওপেন করে দিচ্ছে নর্মাল সিভিলিয়ানদের জন্য যাতে সিভিলিয়ানরা আসে সেই সব জায়গাগুলো দেখতে পারে আর মজা নিতে পারে পুরো ব্যারেন ল্যান্ড পুরো কোল্ড ডেজার্ট এরিয়া এখানে আমাদের দুটো গাড়ি চলে এসছে হচ্ছে বোলেরো এ হচ্ছে স্করপিও দুটো গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে জাদুং ভিলেজে এই হচ্ছে জাদুং ভিলেজের ভিউ ওই উপরে একটা মন্দির মতো রয়েছে ওখানে কিন্তু সবাই পৌঁছে গেছে আমি ওদিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি চ্যান দেবতার এখানে একটুখানি মাথা টাকাবো এখানে মোটামুটি সবাই একটু ফটো তুলছে পিকচার তুলছে ওরা কিন্তু এখানে পুরো হলিডেতেই এসছে आप क्या लोकल ही हो इधर का उत्तरकाशी के आपका क्या नाम है दीपक প্রথমে এখানে পৌঁছানোর পরে ব্ল্যাক টি পেয়ে গেছি প্রচন্ড মিষ্টি ব্ল্যাক টি রয়েছে তার সাথে দিদিরা মোটামুটি আলুর পরোটা বানিয়ে এনেছে আলুর পরোটার আচার এটা এখন খাবো তারপরে এখানে হাফ অ্যান আওয়ার মতো সময় কাটাবো তারপরে আবার নিচের দিকে এগিয়ে যাবো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে আমি আঙ্কেলজিকে পেয়েছি সুনীল ভাইয়ার ফাদার তো আমি এই জায়গা সম্বন্ধে ওনাকে একটু জিজ্ঞেস করবো উনি এখানে সব থেকে সিনিয়র 72 ईयर्स ओल्ड যদিও आपको देख के लगता नहीं है आप 72 ईयर्स हो कार्ड है उसमें 72 ईयर्स वो पता है 153 इसमें डेट ऑफ बर्थ है तो अंकल जी ये जगह के बारे में थोड़ा बताएंगे ये वार के बारे में 1962 में वार हुआ था ये जगह आप जितना जानते हो इस समय हम समुद्र तल से 12,500 फीट की ऊंचाई पे स्थित है और ये पूर्व में जादुंग गांव से के नाम से प्रसिद्ध था और यहाँ पर हमारी विशेष जनजाति बगोरी की बस्ती थी लेकिन 1962 में भारत चीन युद्ध होने के समय ये गांव खाली करा दिए गए ये विस्थापित हुए हैं और वर्तमान में गांव हर्सिल बगोरी में स्थित है यहाँ अपने अलग से राजस्व ग्राम था जिसमें ग्राम पंचायत का गठन किया होता था इसका प्रधान अलग से रहता था लेकिन वर्तमान में सरकार की ये मंशा है कि यहाँ पर इन लोगों को पुनः बसाया जाए सरकार अपने केंद्रीय मंत्रालय अपने खर्चे पे यहाँ पर लोगों को बसाने की दोबारा जो है प्रयत्न कर रहा है और आशा है कि भविष्य में यहाँ गांव पूरी तरह से बस जाएगा কনস্ট্রাকশন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে খুব সুন্দর একটা লোকেশন মানুষ এখানে অবশ্যই থাকতে চাইবে যদি আমরা ব্যাকের জার্নি শুরু করে দিয়েছি এখান থেকে মেন রোডে যাব আমরা ভৈরবঘাটি ওখান থেকে রাইট সাইডে নিয়ে হার্সিলের দিকে গিয়ে আমরা যাব হচ্ছে গারতাঙ্গালির দিকে গারতাঙ্গালি আবার ট্রেক করে পৌঁছাতে হবে ওখানে পৌঁছে বাকি কথা হবে তোমাদের সাথে তবে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই এই রুটে যদি তোমরা আসো
তাহলে নিজেদের খাবার জল সমস্ত কিছু কিন্তু ক্যারি করে আনবে। এখানে কোনো দোকানপাট নেই, মানে ভেড়াঘাটি থেকে যখনই তোমরা লেফট টার্ন নিয়ে নেবে তারপরে আর কিন্তু কোনো রকম দোকানপাট এখানে দেখতে পাওয়া যায় না, মানে নেই বলতে পারো। এদিকে দেখতে পাচ্ছ, এখানে দেখো এটা হচ্ছে ভরাল বরাট, এটা ভরাল হতে পারে, ব্লুশিপ হতে পারে, আইব্যাক্সও হতে পারে। আঙ্কেলজি বলছে আইব্যাক্স, মানে আইব্যাক্সের যারা মেল হয় তাদের বড় বড় শিং হয় আঙ্কেলজি বলছে। আমি জানতাম যে ব্লুশিপের একটু ছোট ছোট শিং হয়, মানে ভরালের একটু ছোট ছোট শিং হয়, আর আইব্যাক্সের বেশ বড় একটা দেখানো শিং হয়। একটু জুম করে তোমাদের দেখাতে হবে। এই হচ্ছে গার্তাঙ্গালি, ওখান থেকে ট্রেকটা স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে জাস্ট এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আগে আফগানিস্তানের সাথে বলতে পারো কাশ্মীরের সাথে ট্রেড হতো। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে রুট, কিরমভাবে বানানো দেখো। তারপর আমি শুরু করলাম গার্তাঙ্গালি ট্রেক। ওই জায়গায় সরকারি অফিস থাকায় শুরুর দিকটা আমি সেরমভাবে শ্যুট করিনি। 200 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম একদম ট্রেক রুটে। টাইম হচ্ছে দুপুর 2:37 আর আমি কিন্তু গার্তাঙ্গালি ট্রেক শুরু করে দিয়েছি। তবে তোমরা যারা এই রুটে আসবে তাদেরকে বলে দিচ্ছি 2টোর পরে কিন্তু গার্তাঙ্গালিতে আর অ্যালাউ করেন না, তো তাই জন্য 2টোর আগে এখানে এসে পৌঁছাবে আর 200 টাকা করে পার পার্সন টিকিট কাটতে হবে। এদিকে কিন্তু জল বা দোকান কিচ্ছু নেই, মোটামুটি 1.5 কিলোমিটারের একটা ট্রেক। দেখি 2:36 আমি শুরু করেছি, কটার সময় গিয়ে পৌঁছাই। গার্তাঙ্গালিটা আমার দেখার কিন্তু খুবই ইচ্ছা ছিল, তো ওই জন্য আমি প্রচুর রিকোয়েস্ট করলাম, আমাকে ছাড়ছিল না। তো যেহেতু ভাইয়া ছিল লোকাল, তো ভাইয়াও বললো আর আমিও প্রচণ্ড রিকোয়েস্ট করলাম যে আমি তো ট্রেক টেক করি, অভ্যাস আছে, অসুবিধা নেই, পৌঁছে যাবো তাড়াতাড়ি। এরকম রাস্তার নিচ থেকে নদী গেছে, জাটগাঙ্গা দেখা যাচ্ছে না, খাতটা দেখো, এই তলা দিয়ে জাটগাঙ্গা নদী গেছে। দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে চড়াই উতরাইয়ের ট্রেক। তো প্রথমে স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেশ কিছুটা চড়াই চড়েছি, এখন আবার কিন্তু ডাউনে নেমে যাচ্ছি। আবার গিয়ে সামনে মনে হচ্ছে আমাকে আরেকবার চড়াই চড়তে হবে, তারপরে সোজা গিয়ে গার্তাঙ্গালিতে পৌঁছাবো। এই হচ্ছে রাস্তা। বলছে 20-25 মিনিট আগে একটা টিম বেরিয়েছিল, তাদেরকে মোটামুটি আমি ধরে ফেলেছি। পাথরের স্ট্রাকচার, কিছু কিছু জায়গায় পাহাড় কিন্তু একদম মাথার উপর লেগে আছে বলতে পারো, মানে মাথা যখন তখন টাচ হয়ে যেতে পারে। এই হচ্ছে সিন। আমি কিন্তু ননস্টপই এগিয়ে যাচ্ছি সামনের দিকে, খুব একটা রেস্ট টেস্ট কিছু নিইনি। শুরু হয়ে গেছে গার্তাঙ্গালি, এই হচ্ছে গার্তাঙ্গালি। 3:04 বাজে এখন, মানে 2:37 আমি স্টার্ট করেছিলাম, 3:04 মধ্যে কিন্তু এখানে পৌঁছে গেছি আমি। এটাই হচ্ছে সেই বিখ্যাত গার্তাঙ্গালি, প্রায় 150 বছর পুরনো এই কাঠের ব্রিজ। এটা কিন্তু পাঠানরা বানিয়েছিল, পেশোয়ার থেকে আসা পাঠানরা বানিয়েছিল। 150 বছর আগে এই রুট দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য হতো। তারপরে 1962 সালে ইন্দোসিনো ওয়ারের সময় এই রুটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, পুরো ক্লোজ হয়ে যায়। এখন আবার কিন্তু 2021 থেকে বলতে পারো ট্যুরিস্টদের জন্য ওপেন হয়ে গেছে। তো মাত্র 25-30 মিনিটের একটা ট্রেক। তোমরা যদি গঙ্গোত্রী রুটে আসো, হার্শিলে আসো, অবশ্যই কিন্তু একবার গার্তাঙ্গালি ভিজিট করে যাও। 200 টাকা মাত্র এন্ট্রি ফ্রি। নিচ দিয়ে চলে গেছে জাটগাঙ্গা নদী আর সবুজ জলের জাটগঙ্গা, যেটা দেখে কিন্তু দারুণ সুন্দর লাগছে। কিছু কিছু জায়গা এরম রয়েছে যেখানে কিন্তু আমার মাথা পুরো ঠেকে যাবে, দেখতে পাচ্ছ, মাথা পুরো ঠেকে যাচ্ছে। এই হচ্ছে সিন, দেখো এরকম লোকেশনও কিছু রয়েছে এখানে। আশা করছি তোমাদের এই লোকেশনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে একটু ভিডিওটাতে লাইক করে দিও। ঝিরিঝিরি বৃষ্টি করছে, আমি কিন্তু পাথরের তলায় বসে পড়েছি, এই যে পাথর উপরে। এই হচ্ছে গার্তাঙ্গালি ভিউ, বুঝতে পারছি, কাঠের তৈরি পুরো ব্রিজ। এইদিকে রয়েছে কিন্তু নিলং ভ্যালি। আমরা এই রাস্তা দিয়ে নিলং ভ্যালি গেছিলাম, আবার ব্যাক করে এপাশ দিয়ে এসে এখান থেকে এসে ঘুরে এপাশ থেকে গার্তাঙ্গালি ট্রেক শুরু করেছে। আর গঙ্গোত্রী কিন্তু এদিকে চলে যাচ্ছে। প্রায় 300 ফিট নিচ থেকে বয়ে চলেছে জাটগঙ্গা। এই নদী কিন্তু সামনের দিকে গিয়ে ভাগীরথী নদীতে মিশে যাচ্ছে। এখানে আমি আর সময় কাটাবো না, খিদে পেয়ে গেছে, আমাকে যেতে হবে এখন হার্শিল ভিলেজে। আপাতত ব্যাক করে যাব, ওখানে গাড়িতে উঠবো, পৌঁছে যাব হার্শিলে।
হার্শিল পৌঁছে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। রেস্টুরেন্টে বসে পড়েছে। রেস্টুরেন্টে বসে যে জিনিসটা দেখে আমার সব থেকে বেশি টেনশন হচ্ছে যেটা হচ্ছে আকাশের অবস্থা। অলরেডি বৃষ্টি পড়ছে, এই হচ্ছে আকাশের অবস্থা, পুরো মেঘ করে রয়েছে। আমি আপাতত এখানে বসে বাটার টোস্ট আর চা খাচ্ছি, ভাইয়াও এখানে বসে রয়েছে। আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা, বাইরে পুরো বৃষ্টি পড়ছে। আমার মেন জার্নি বলতে পারো গোমুখের দিকে, সেটা কিন্তু এখনও বাকি রয়েছে। যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ট্রেক বন্ধও করে দিতে পারে। আমি জানি না কী সিচুয়েশন হবে এখন। আমি গাইডের সাথে কথা বলছি, ভাইয়াও আমাকে হেল্প করছে গাইডের সাথে কথা বলতে। মোটামুটি দেখা যাক কী হয় আর কি। একটু টেনশনে রয়েছি, বৃষ্টি যেহেতু পড়ছে একটু টেনশনে রয়েছি। আমার মনে হয় না এই ব্লগটাতে আর বেশি কিছু দেখানো রয়েছে। এই ব্লগটাতে অনেক কিছু দেখিয়েছি, তো একটুখানি কমেন্ট করে জানিও। কমেন্ট কিন্তু আমি সবারই পড়ি, সবার কমেন্টই পড়ার চেষ্টা করি মানে সবার কমেন্ট পড়ি, রিপ্লাই করলে সবাইকে একসাথে রিপ্লাই করি। মানে কি বলতো, যদি ধরে নাও 10টা কমেন্ট এসছে, একজনকে রিপ্লাই করলাম, 9জনকে রিপ্লাই করলাম না, তো সেটা ভালো দেখায় না। তো রিপ্লাই করলে সবাইকেই রিপ্লাই করি, আর রিপ্লাই না করলে হয়তো কাউকেই করা হয় না, কিন্তু কমেন্ট সবারই পড়ি। তো কমেন্ট করে জানিও, এই ফিডব্যাকটা কিন্তু আমার খুব দরকার। একদম ইউনিক কিছু লোকেশন তোমাদের সামনে তুলে ধরলাম এই ব্লগের মাধ্যমে। আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে কিরম লাগলো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা যাক কি ওয়েট করছে, কি সত্যি আমরা আদেও কি গোমুখ যেতে পারবো এই সিজনে না পারবো না, সেটা কিন্তু তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম হার্শিল। দারুণ সুন্দর একটা লোকেশন, আমি অ্যাসিওর করছি। চলো।